প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের, তাদের এই বিষয়টি বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আজকের দ্বাদশ অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা মনে রেখো, এই অধ্যায়গুলো ভালো করে যদি টেক্সট বুক ফলো না করো, তাহলে তোমরা পরীক্ষার রেজাল্টে বিপর্যয় ঘটতে পারে। তোমাদেরকে প্রতিটি ক্লাসেই আমি তোমাদের উপদেশমূলক কথা বলছি, কিন্তু আমরা যখন এই ক্লাসগুলার ভিডিও চিত্র দেখি হতাশ হয়ে যাই। এই কষ্টার্জিত, এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলা তোমরা ঠিক মতো দেখো না। কার উদ্দেশ্যে আমরা ক্লাস দিচ্ছি? আমাদের ভিউ অনেক কম, তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হয়। প্রতিটি স্যার ম্যাডাম এই স্কুলের অক্লান্ত পরিশ্রম করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেই রেজাল্ট অর্থাৎ ভিউর সংখ্যা অনেক কম। তাই আমার প্রত্যাশা, তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং ক্লাসে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের, তাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, বিশেষ করে ভালো এবং মেধাবী শিক্ষার্থীরাই সেই শাখাতে বেশিরভাগই অবস্থান করে। সুতরাং তোমরা একটি স্কুলের অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে তোমরাই হলে সেখানে প্রধান। তোমরা এই স্কুলের কর্ণধার, তাই ভালো রেজাল্ট করে যদি তোমরা যেতে পারো, পরবর্তীতে যারা আসবে তারাও ভালো রেজাল্ট করবে বলে আশা রাখি। এখন সময় নষ্ট না করে আমি আলোচ্য পাঠে চলে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলো এবং এই হোয়াইট বোর্ডে বিভিন্ন রকমের পয়েন্ট লিখে রেখেছি, সেগুলোর দিকে তাকাও। বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা, নিরাপত্তা বিধান। প্রতিটি দেশে এবং প্রতিটি স্থানে যেখানে যাই, এই যে দেখো দ্বাদশ অধ্যায়ে এইখানে ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চিত্র দেওয়া আছে। তোমরা তোমাদের বই খুললেও সেগুলা দেখতে পাবে। ইনশাআল্লাহ এগুলা বাসায় দেখে নিও এবং এগুলা কি পড়ে নিও। নিরাপত্তা বিধান, দেশের বাংলাদেশ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ ব্যবস্থা সরকারের, এইসব বাংলাদেশ সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার এই ভূমিকা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জনগণের পিছনে। শিক্ষা খাতে প্রচুর অর্থ শিক্ষা খাতে ব্যয় করে তোমাদের পড়ালেখার জন্য। তোমরা আমাদেরকে যে বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলো বেতন দিচ্ছ, স্কুল কলেজ মাদ্রাসায়, সেই বেতন দিয়ে স্যারদের সেই বেতনের টাকা অনেক সময় হয় না। তাই গভর্নমেন্ট এই টাকাটা বিভিন্ন আয়ের উৎস থেকে আমাদেরকে বেতন দিচ্ছে, সেই জনগণের পরিশ্রমের টাকাই আমাদেরকে দিচ্ছে। এবং সরকারি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তারাও বেতন নিচ্ছে। সুতরাং আমাদের তোমাদের বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন আজলা কর, এগুলো থেকে সেই টাকাটা তারা তুলে নিচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এই নিরাপত্তার দায়িত্ব
বাংলাদেশ সরকারের এবং শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, ব্যাংক সমূহ এই ব্যবস্থাপনা, আর্থিক এই সকল কিছুই এখানে দেয়। তাহলে নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, তা তোমরা বুঝো। দেশের বিভিন্ন সমস্যা দেখা দিলে, এক দেশের সাথে আরেক দেশের বৈরিভাব দেখা দিলে, দেশের অভ্যন্তরে কোনো গোলযোগ দেখা দিলে সেগুলা নিরসনের দায়িত্ব সরকারের। প্রশাসন পরিচালনা করতে গিয়ে সেখানে অনেক আর্থিক ব্যয় হয়। কোনো ঘটনা ঘটলে সেখানে প্রশাসনের লোকজন বিভিন্ন শ্রেণীর, ডিফেন্স, আর্মি, পুলিশ, মিডিয়া শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে সেখানে পাঠানো হয়। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড, বিমান বাহিনী, নৌবাহিনী, যার যেখানে কাজ সে সেখান থেকে কাজ চালিয়ে যাচ্ছে। এই সকল কর্মকাণ্ড অর্থনৈতিক, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, অর্থ ব্যবস্থা খাতে, সব খাতে গভর্নমেন্ট টাকা খরচ করছে। সেখানে আমাদের মতো কর্মচারী আছেন যারা কাজ করে, তারা সেখানে আছেন এবং তাদেরকে সরকার বেতন দিত। সরকার আয়ের উৎস। সরকার যেভাবে ব্যয় করছে, আবার সরকারের আয়ের উৎস আছে। সেই উৎসগুলো হলো কর, বিভিন্ন ধরনের ট্যাক্স, আমাদের থেকে তোমাদের থেকে বিভিন্ন ট্যাক্স আদায় করে সরকার। এই কর জমির উপর, বিভিন্ন বেতনের উপর, বিভিন্ন প্রতিষ্ঠানের উপর, বিদ্যুতের উপর, গ্যাসের উপর বিভিন্ন কর এবং ভ্যাট আছে। তারপরে বাণিজ্যিক শুল্ক, ব্যবসা বাণিজ্য করতে সেখানে ট্যাক্স দিতে হয়। বাজারে যদি তুমি একটা দোকান থাকে, সে বাজারে সেখানে দোকানে ট্যাক্স আছে, ট্যাক্স করতে হবে। যারা ভ্রাম্যমাণ দোকান প্রতি বাজারের দিন যারা বসে, তাদের থেকেও শুল্ক আদায় করা হয়। আমদানি শুল্ক, আয়কর, যেমন আমরা বেতন পাই, সেই বেতনের উপর আমাদেরকে নির্ধারিত একটা স্কেল পেলে সেই স্কেলের একটা পার্সেন্টেজ সরকারকে দিতে হয়। মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, ভ্যালুয়েবল ট্যাক্স, তারপরে সম্পূরক শুল্ক, ভূমির উপর স্ট্যাম্প, বিভিন্ন রকমের জায়গা জমি যখন মানুষ বেচা কিনা করে, সরকারের স্ট্যাম্পের উপর সেখানে লিখিত দলিল করে, সে তারপর ট্যাক্স দিতে হয়। রেজিস্ট্রেশন, যানবাহন, যারা মোটর বাইক, বিভিন্ন ধরনের বাস, বিভিন্ন ধরনের গাড়ি চালায়, রিক্সা, মোটর সাইকেল, এগুলা ভারী ধরনের যানবাহন যেগুলা, সেগুলা ট্যাক্স দিতে হয়। মাদক, বিদ্যুৎ এবং অন্যান্য অনেক খাতে সরকারের ইনকাম আছে। সে আয়ের টাকা আমার পিছনে, তোমাদের পিছনে গভর্নমেন্ট খরচ করছেন, অর্থাৎ এটি জনগণের টাকা। এরপরে লভ্যাংশ, সুদ, বিভিন্ন ধরনের সুদকে মুনাফা বলে। এই মুনাফা থেকে সরকার লভ্যাংশ পায়। অর্থনৈতিক সেবা, প্রশাসন, ডাক বিভাগ, তার টেলি, বন, টোল, ইজারা, জরিমানা, এইগুলো থেকে সরকারের আয়ের উৎস। জরিমানা বলতে তোমরা ইদানিং দেখেছ, এই করোনা ভাইরাস চলাকালীন সময় বিভিন্ন দোকানে অপরিষ্কার, নোংরা খাবার পরিবেশন করে, এবং বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, সবগুলোর কথা আমি বলছি না, যেগুলা নোংরা বেশিরভাগই, সেই পিছনে যদি যায়, সে একটি দোকানের পিছনে যায়, গেলে দেখা যায় কি নোংরা পরিবেশে তারা সেখানে রান্না বান্না করছে। সেটা দেখলে তো তোমার আমার খেতে ইচ্ছা করবে না। এইসব গুলা জরিমানা করে সরকার টাকা আদায় করে দোকানে।
অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করা। ইজারা হলো বিভিন্ন ধরনের জলাশয়গুলা, নদীর বিভিন্ন জলাশয়, তার খাল বিল সরকারি যেগুলা, এগুলা ইজারা দেয় গভর্নমেন্ট। লিগাম অর্থাৎ গভর্নমেন্ট একটা নির্ধারিত সময়ে এত টাকার মধ্যে দেয়, তারা সেখানে চাষবাস করে মাছ উৎপাদন করে। টোল, তোমরা দেখবা কালভার্ট ব্রিজ হলে সেখানে টোল অর্থাৎ গাড়ির উপর থেকে, যানবাহনের উপর থেকে টোল আদায় করে। এবং বন সম্পদ, এই যে আমাদের কোন স্কুলের যদি বড় ধরনের গাছগাছরা থাকে, সেইটি বিক্রি করতে হলে সরকারের কোন বিভাগের অনুমোদন লাগে, সেই অনুমোদন নিয়ে সেই গাছ কাটা যাবে। এখান থেকে ইনকাম। তার তার হলো, এখন সেই তার এখন আর চলে না, টেলিফোন ল্যান্ডফোন এখন খুবই কম, এখন সব মোবাইল এবং উন্নত ধরনের যোগাযোগ ব্যবস্থা। সে আজ থেকে আরো প্রায় ধরো 15 বছর বা 10 বছর আগেও এত ব্যাপক মোবাইলের ছড়াছড়ি ছিল না। এটি এখন সারা পৃথিবীটা যেন হাতের মুঠোয়। এগুলা থেকে ইনকাম, প্রশাসন, অর্থনৈতিক সেবা ইত্যাদি। এরপরে ব্যয় সমূহ প্রতিরক্ষা খাতে, যেমন ডিফেন্সে যারা চাকরি করে, আর্মি, পুলিশ, মিডিয়া, বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী ইত্যাদি, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের বেতন দেওয়া। এরা প্রতিরক্ষা। প্রশাসনে যারা আছেন, দেশ পরিচালনা করেন, তাদের বেতন। শিক্ষা খাতে তোমাদের জন্য খরচ, স্বাস্থ্য খাতে হাসপাতাল, বিভিন্ন প্রাইভেট সেক্টর ইত্যাদি খাতে সরকার, যেমন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে বাংলাদেশে ভ্যাকসিন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। তারা এই খাতে বাজেট করে রেখেছেন। সুদ পরিশোধ, বিভিন্ন দেশ থেকে অনেক সময় আমাদের দেশের মুনাফা হার নির্ণয় করে টাকা অথবা বিভিন্ন জিনিস আনা হয়, সেগুলা আবার পরিশোধ করতে হয়। কৃষি, মৎস্য, বিচার, রাজস্ব, বৈদেশিক আয়, অবসর, অনেক খাত আছে সরকারের। এই সকল খাত থেকে এই সকল আয়গুলা হয়। তাহলে শিক্ষা পরিষদ, কৃষি, মৎস্য, কৃষির ক্ষেত্র থেকে সরকারের সেখানে ব্যয় করে। সরকার ভর্তুকি দিয়া সার, কীটনাশক, ওষুধ কম দামে দিয়া কৃষি উৎপাদন করে। সেখানে ভর্তুকি না দিলে কৃষি উৎপাদন গুলো, মৎস্য খাতে বিচার বিভাগ, রাজস্ব খাতে, বৈদেশিক অবসর ইত্যাদি খাতে সরকার ব্যয় সমূহ, যেমন একজন সরকারি কর্মচারী যখন, বা বেসরকারি স্কুলগুলো তো এখন আছে, তারা যখন অবসর হয়ে যায়, অর্থাৎ তাদের গচ্ছিত টাকা থেকে এবং সরকার একটা অংশ দিয়ে তাদেরকে অবসর ভাতা বা অবসর কালীন সময় সুবিধা দেয়। শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা একটু দেখো, এখানে ব্যাংক ব্যবস্থার কথা আছে। ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষির আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক, এটা হলো কেন্দ্রিক বাংলাদেশ ব্যাংক। এখান থেকে আমাদের মুদ্রা, আমাদের ব্যাংকগুলা, বাণিজ্যিক ব্যাংক সমাজের উপাধি অগ্রণী, আরো অনেক ব্যাংক, এই ব্যাংকগুলা পরিচালনা করে বিশেষ আর্থিক প্রাতিষ্ঠানিক ব্যাংক, যেমন গ্রামীণ ব্যাংক, শিল্প ব্যাংক। এই ব্যাংকগুলো হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এগুলা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস, তিনি চিটাগংয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত। তার এই গ্রামীণ ব্যাংক এখন সারা বাংলাদেশে অনেক শাখা আছে এবং গ্রামের কৃষক, দিনমজুর, অন্যান্যরা সেখান থেকে টাকা রাখছেন, নিচ্ছেন, বিভিন্ন সুবিধা ভোগ করছেন। এখানে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, এগুলা ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে এগুলো 3 ধরনের ব্যাংক এখানে দেখানো হয়েছে। আমানত 3 প্রকার। যারা টাকা রাখে, সেখানে টাকা রাখে, গচ্ছিত করে, সেটা হলো আমানত। চলিত, চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। চলতি হলো এই টাকা জমা দিয়ে আবার উঠে ফেলে, আবার জমা দেয়, এগুলা বেশিরভাগ ব্যবসা বাণিজ্য যারা করে তারা এটা করে। সঞ্চয় হলো আগে সঞ্চয় করে,
এখানে কিছু জমা রাখা। স্থায়ী আমানত হলো 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি টাকা রাখে, সেগুলো হলো স্থায়ী আমানত। কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারি ব্যাংক। আমি আগেই বলেছি কেন্দ্র থেকে এটা সব ব্যাংককে নিয়ন্ত্রণ করে, তার ব্যাংকের নিয়ম কানুন মেনে চলতে হবে। দারিদ্র বিমোচন, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক। দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন প্রজেক্ট করে থাকে, সেগুলা কেন্দ্রীয় ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সেগুলা চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য, সেটি তোমরা ভালো করে পড়বে এবং দেখবে। আজকের এই বিষয়টি তোমরা যদি বাসায় ভালো করে না দেখো, আমার কিছু করার নেই। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এরকম বলে না আদর করে। তখন শিশু কি তার মায়ের চোখে চাঁদ দেখে না নিজের চোখ দিয়ে দেখতে হবে? অবশ্যই শিশু তার নিজের চোখ দিয়ে, মা হলো তাকে দেখিয়ে দেন, শিশু তার চোখ দিয়ে দেখতে হবে। মা বলেন খাও খাও দুধ খাও, কিন্তু শিশু যদি মুখে দুধ না দেয়, গ্লাসে না খায়, না পান করে, তাহলে কিচ্ছু করার নেই। এমন কিছু কাজ আছে, আমরা এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো তোমরা পড়ো, তোমরা ভিডিও দেখো। এখন তোমার যদি ইচ্ছা না লাগে, ইচ্ছা শক্তি না থাকে, উইল পাওয়ার না থাকে, তাহলে আমাদের কিছু করার নেই। আমি শুধু নির্দেশক, মা শুধু নির্দেশক, শিশু এই কাজ কর, এইভাবে কর, এইভাবে খাও। কিন্তু শিশু যদি না খায়, মায়েরও কিছু করার নেই। আমারও এখানে আমরা বলবো তোমরা পড়ো, তোমরা নিয়মিত খেলাধুলা করো, তোমরা ঠিক মতো চলিও। যদি না চলে, আমাদের কিছু করার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এই অধ্যায়টি যে সরকারের আয় ব্যয়, কোন কোন খাতে আয় করে, কোন কোন খাতে আবার ব্যয় করে, এখানের পানি, এই কলসির পানি ওই কলসিতে ঢেলে তারপরে আবার আমাদেরকে কলসের পানি দিচ্ছেন। বুঝতে পারছো? একদিকে আমাদের থেকে ট্যাক্স, বিভিন্ন আয়কর নিয়ে যাচ্ছেন, অন্যদিকে আমাদেরকে বেতন দিচ্ছেন। সেই আয় থেকে আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি না বুঝো, তোমার আব্বা আম্মা তোমাকে বারবার বলবে পড়ো পড়ো পড়ো। এখন তুমি যদি না পড়ো, কিছু করার আছে নাকি? কিছু করার নেই, পড়তে হবে, না পড়লে চলবে না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধুবে। এখন আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। 1 নাম্বার তোমরা লেখো, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস, আয়ের প্রধান উৎস কি? নাম্বার 2, VAT, ভ্যাট এর পূর্ণরূপ লেখো। ভ্যাটের পূর্ণরূপ লেখো। ভ্যালু অ্যাড ট্যাক্স। কেমন? পরোক্ষ কর কি? পরোক্ষ কর
পরোক্ষ কর কাকে বলে? ওকে, আর একটি প্রশ্ন 4 নম্বর দেখো, ব্যাংকের আমানত সাধারণত কত প্রকার? ব্যাংকের আমানত প্রধানত কত প্রকার? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি প্রশ্ন এখানে আমি লিখেছি। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? ভ্যাট এর পূর্ণরূপ লেখো। পরোক্ষ কর কাকে বলে? ব্যাংকের আমানত প্রধানত কত প্রকার? ব্যাংকের আমানত প্রধানত কত প্রকার? এই যে 3টি প্রশ্ন আগামী দিন তোমরা লিখে বাড়ির কাজ জমা দিবে। ঠিক আছে, বাড়ির কাজ আমাকে দেখাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বলা আছে যে সবাই পরিষ্কার থাকবে এবং নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে, ঘরের বাইরে যাবে না, মাস্ক ব্যবহার করবে এবং সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম কানুন পালন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।